হ্যালো ভিউয়ার্স, আমরা আবার একটি নতুন ভিডিও সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে ইন্ডিয়া সিরিজ। আমরা প্রথমে দেখব দিল্লি, আগ্রা, মানালি, শিমলা। তো চলুন আমাদের সঙ্গেই থাকুন, আমরা দেখতে থাকি আজকের পর্ব দিল্লি। কোথায় যাইতেছে বলো? দিল্লি কোথায় যাবে? রওনা হলাম আমরা শিমলা, মানালি আর তাজমহলের উদ্দেশ্যে। ঠিক আছে, অল্প করে দেখা যাচ্ছে না। ওকে, আমাদের এবারের ট্যুরটি ছিল 9 দিন 8 রাতের। আমরা যেভাবে ঘুরেছি এই সিরিজে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এই ভ্রমণটি ছিল অনেক রোমাঞ্চকর এবং সুন্দর। আমরা অনেক কিছু উপভোগ করেছি এবং নয়ন ভরে দেখেছি সুন্দর সুন্দর যা কিছু, তা আপনাদের সঙ্গে এই সিরিজের মাধ্যমে আমরা শেয়ার করে নিচ্ছি। আমরা এসে পড়লাম দিল্লি এয়ারপোর্টে। এখানে আমাদের জন্য আমাদের হোটেল থেকে একজন ড্রাইভারকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যিনি আমাদের নাম লিখে এয়ারপোর্টের লবির বাইরে অপেক্ষা করছিল। পেয়ে গেলাম আমরা তাকে। আমাদের সকালের বুফে এখানে রয়েছে জুস, টি, কফি, বাটার। এখানে ব্রেড কেউ টোস্ট করে খেতে পারে। তারপরে রয়েছে হচ্ছে পরোটা, কার্ড বা রায়তা, রাইস, পাস্তা, বয়েল এগ, 2 রকমের ফ্রুটস, পেঁপে, বানানো। আমরা চলে এলাম কুতুব মিনারে। কুতুব মিনার হচ্ছে ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে 1193 সালে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলার কাজগুলো সম্পন্ন করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার কিন্তু ইন্দো ইসলামী স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। কুতুব মিনারের আশেপাশে আরও কিন্তু বেশ প্রাচীন এবং মধ্যযুগীয় কিছু স্থাপনা রয়েছে এবং ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব মিনার চত্বর নামে পরিচিত। এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 2006 সালের একটি রেকর্ড বলছে এটা হচ্ছে দিল্লির বা এর আশেপাশে পরিদর্শিত সর্বাধিক পর্যটকের সৌধ। পর্যটকের সংখ্যা ছিল 38,95,000 এবং একই বছরে যা তাজমহলে ছিল 25,40,000। উপরে উঠতে দেওয়া হতো পর্যটকদের, কিন্তু কোনো একটা বিশৃঙ্খলা বা কোনো একটা কারণে তারপরে থেকে এই গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরে কোনো স্টেপে আর কেউ ভিতরে যেতে পারে না।
কুতুব মিনারের নাম কিন্তু প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে রাখা হয়। কুতুব মিনারের চারপাশে যেসব স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর নকশা এবং স্থাপত্যকলা এতই সুন্দর যে আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটা খিলান, প্রতিটা স্তম্ভ সুন্দর করে একদম মনের মতো করে যেটাকে বলা হয় সেভাবে এটার ডিজাইনটা করা হয়েছে। দেখুন কতই না সুন্দর সেটার ডিজাইন। কুতুব মিনারের ঠিক পার্শ্বে আলাই মিনার নামে আরেকটি দ্বিগুণ উচ্চতার মিনার নির্মাণ শুরু হয়েছিল। আলাউদ্দিন খিলজির মৃত্যুর পরে 1316 খ্রিস্টাব্দে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, অর্থাৎ তার বংশধরেরা পরবর্তীতে এটি আর সমাপ্ত করে নেয়। বললাম হুমায়ুন টম্ব এবং লাল কিল্লা দেখার উদ্দেশ্যে। প্রচন্ড গরম, এই গরমে প্রায় রুটি ভাজা যাবে রোদে, এরকম একটা গরমের মধ্যে আমরা রওনা হলাম। এই চলেছি আমরা গ্রুপ ধরে, আর আমাদের সঙ্গে রয়েছে হচ্ছে অর্পিত ভাই। হাই কর দিজিয়ে একবার। তো চলুন আমরা যাই লাল কিলা এবং হুমায়ুন টম্বের উদ্দেশ্যে। লেটস মুভ। আমরা এখন চলে এসেছি হুমায়ুন টম্ব দেখতে। এটা মূলত বাইরের অংশ। এটা হচ্ছে হুমায়ুন টম্বে ঢোকার যে গেটটা, সেই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন যাব। চারপাশটা যথেষ্ট সুন্দর, সুন্দর করে ডিজাইন করা আছে, যেটা কিনা আমাদের কাছে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে ঈশা খাঁর কবর। ইনি হচ্ছেন আফগান অভিজাত পুরুষ ঈশা খান নিয়াজি, যিনি মূলত মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। 1547 সালে এই সমাধি চত্বরটি নির্মিত হয়। দূর থেকে দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ। এটা বানানো হয়েছে ঈশা খাঁর কবরস্থানেরই পাশে। এখন আমরা প্রবেশ করতেছি যেটা হুমায়ুন টম্ব বলে, মূল যে অংশটা, সে অংশে আমরা যাচ্ছি এখন। বাইরের অংশটা অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে সেই গেট, যে গেট দিয়ে মূলত প্রবেশ করলে হুমায়ুন টম্বটা দেখা যায়।
হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে হুমায়ুনের সমাধি ছাড়াও কিন্তু আরও কিছু এখানে সমাধিস্থল রয়েছে, যেখানে কিনা তার পত্নী হামিদা বেগম, পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকো, এগুলোর সমাধিও কিন্তু এখানে পাশাপাশি রয়েছে। এখন আমরা যেখানে প্রবেশ করছি এটাই মূলত হুমায়ুনের সমাধিসৌধ। 1562 খ্রিস্টাব্দে হুমায়ুনের পত্নী হামিদা বেগম এই সমাধিটি নির্মাণ করেন। এটির নকশা প্রস্তুত করেছিলেন প্যারসিক স্থপতি মিরাক মির্জা গিয়াস। হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধিক্ষেত্র। লাল বেলে পাথরে নির্মিত বড় বড় স্থাপনাগুলির মধ্যে হুমায়ুনের সমাধিসৌধই ভারতে প্রথম। 1993 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। পাশে দিয়েও কয়েকটা কবর আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে বিস্তারিত জানা যায় না। আরবিতে কিছু লেখা আছে এই কবরের দেয়ালগুলোতে। এর চারপাশটা অনেকটাই বড় এবং পাশে দিয়েও কিছু নকশা, কিছু মসজিদ দেখা যাচ্ছে, যেগুলো দূরে একটু। এটা হচ্ছে পেছনের অংশ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এটার যে ডিজাইনটা, কারুকার্য সত্যি মনোমুগ্ধকর। সম্রাট হুমায়ুনের আমলের স্থাপনা বলে কথা। দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমরা চলে আসলাম লাল কিল্লা বা রেড ফোর্টে। খ্রিস্টীয় 17 শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এটি দুর্গ। (1857 সাল পর্যন্ত কিন্তু এই দুর্গটি মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচালিত হতো। প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে সারা পৃথিবী থেকে। 2007 সালে লাল কিল্লা বা রেড ফোর্টকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত করে। এটা হচ্ছে মিনা বাজার শেষ করে ঢোকার গেটটা, যে গেটটা দিয়ে আমরা মূলত এখন ঢুকছি। লাল কিল্লার ভিতরে এটা দেখতে পাচ্ছেন। একে বলা হয় মিনা বাজার। ভিতরে যে বাজারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান এই কেল্লাটির নির্মাণ কাজ শুরু করেন এবং নির্মাণ কাজ শেষ হয় 1848 সালে। প্রথম দিকে এই দুর্গর নাম ছিল কিন্তু
কিলা-ই মুবারক। দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত। লাল কিল্লার পরিকল্পনা এবং সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মুঘল স্থাপত্য এবং চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটা হচ্ছে প্রায় শেষের অংশ, যে অংশটা মূলত আমরা দূর থেকে দেখছি। পুরো লাল কিল্লা দেখতে অনেক সময় নেওয়া প্রয়োজন, কিন্তু যদি আমরা শর্টকাটে শুধু স্থাপনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন আপনারা পুরো এলাকাটা অনেক বড়। আমাদের এই ভ্রমণ অভিজ্ঞতা থেকে মনে হয়েছে দিল্লি ভ্রমণের জন্য অবশ্যই এক্সট্রিম কোল্ড যখন হয়, অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি, এবং এক্সট্রিম হট মে, জুন এবং এপ্রিল, এই কয়টা মাস অ্যাভয়েড করে যাওয়া ভালো। কারণ অতি গরমে তেমন কোথাও বেরোনো যায় না। দিল্লির গরম সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে। আর শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা পড়ে, কাজে এই সময়টা অ্যাভয়েড করে গেলে সবার জন্য ভালো হবে। লাল কিলা আসলে অনেক কিলা, এটা সম্পূর্ণ দেখতে বেশ সময়ের প্রয়োজন। আপনারা যদি লালবাগ কিল্লা দেখেন তাহলে সময় নিয়ে আসবেন। খুবই যেরকম এবং স্থাপনাগুলো বলে বোঝানো দেখবেন এবং সময় নিয়ে দেখবেন। এখানে কিন্তু একসময় সম্রাটের পরিবার বসবাস করতেন। শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদে রাজপ্রাসাদ স্থানান্তর করেন এবং পরবর্তীতে তিনি দিল্লি থেকে আগ্রা শহরের রাজধানী স্থানান্তর করেছিলেন। তারপর থেকে ওনারা এখানে বসবাস করেন না। প্রথমে বলেছি লাল কিল্লা দেখার জন্য হাতে যথেষ্ট সময় নিয়ে যেতে হবে, কারণ অনেক ব্যাপক বিস্তৃত এলাকা জুড়ে এই লাল কিল্লা। অতএব আপনারা যখনই যাবেন পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাবেন, যেন খুব সুন্দরভাবে আপনারা এটা পরিদর্শন করতে পারেন। ইন্ডিয়া গেট, আমরা এখন আসছি ইন্ডিয়া গেটে। ভারতের একটা সিগনেচার পয়েন্ট। পুরো দিল্লির উল্টো দিকে হচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর এর উল্টো দিকে হচ্ছে ইন্ডিয়া গেট। অনেক লোকজন বিকেলবেলা করে আসে সবাই।
দিল্লি গেট মূলত নির্মাণ করা হয় 1931 সালে। এটির নকশা করেন স্যার এডউইন লুয়েন্টস। এর আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে মূলত এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। এটি সাদা ও লাল বেলে পাথর ও গ্রানাইট পাথরে তৈরি। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই দিল্লি গেট দেখতে। এর চারপাশে সুন্দর পার্কের মতন, যার ফলে সবাই এসে এখানে যথেষ্ট সময় কাটাতে পারে খোলামেলা পরিবেশে। রাতের ইন্ডিয়া গেটের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের লাইক এবং কমেন্টস করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ সবাইকে।